নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার বিবাহ যদি না হয়ে থাকে সেক্ষেত্রে এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন, অথবা আপনার বাড়িতে যদি বিবাহযোগ্য কোনো ছেলে মেয়ে রয়েছে সেক্ষেত্রেও এই ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। এই ভিডিওটিতে ক্লিয়ার কাট প্রেডিকশন করার চেষ্টা করব এই জাতকের বিবাহ আদতে হবে কি হবে না। যদি বিবাহ হয় সেক্ষেত্রে লাভ ম্যারেজ হবে না সামাজিক বিবাহ হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, বিবাহ হলে কোন বছরে হতে পারে, এক্সাক্ট টাইম সেটা কি হতে পারে। তাহলে এই ভিডিওটি আপনি যদি কমপ্লিটলি দেখেন সেক্ষেত্রে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার বিবাহের যোগ সেটা কতটা রয়েছে, বিবাহ আপনার কোন সময়ে হতে পারে। অর্থাৎ আপনার মনের মধ্যে যাবতীয় বিবাহ সংক্রান্ত প্রশ্ন থাকলে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটিতে পাবেন। মূল আলোচনায় আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ আমি নিয়মিত এই ধরনের ক্লিয়ার কাট প্রেডিকশন করেই থাকি। চলে আসছি মূল আলোচনায়। জাতকের যে জন্ম তারিখ নিয়েছি সেটি হচ্ছে 8/1/1991, জন্ম সময় 10টা 24 AM অর্থাৎ সকালবেলা, এবং জন্মস্থান হচ্ছে কলকাতা। জাতকের বর্তমান বয়স 34, জাতক এখনও অবিবাহিত। বিষয়টা দেখুন, জাতকের লগ্ন হচ্ছে মীন এবং রাশি হচ্ছে কন্যা। আপনারা অনেকেই জানেন বিবাহের বিচার এটি সপ্তম ভাব থেকে হয়। তাহলে এখানে সপ্তম ভাবে চন্দ্র অবস্থান করে রয়েছে। সাধারণত সপ্তমভাবে চন্দ্র থাকলে বিবাহ না হওয়ার কোনো কারণ নেই, কিন্তু জাতকের বয়স 34 হয়ে গেছে, এখনও পর্যন্ত বিবাহ হয়নি। কেন হয়নি সেটি কিন্তু জাতকের 5th হাউসে রয়েছে। আপনারা 5th হাউসের অবস্থানটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে 5th হাউসে দেখতে পাচ্ছেন কেতু এবং বৃহস্পতি রয়েছে। এই বৃহস্পতি সে হচ্ছে লগ্নপতি, সে পঞ্চমভাবে উচ্চস্থ অবস্থায় আছে, কিন্তু একই রকমভাবে এই বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থাতেও রয়েছে, সেটিও আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন। তাহলে বৃহস্পতি এখানে রেট্রোগ্রেড কেতু যুক্ত, পঞ্চম ভাব হচ্ছে প্রেমের ভাব। সুতরাং এখানে জাতকের মনের মধ্যে প্রেম নিয়ে বিভিন্ন সংশয় দ্বিধা দ্বন্দ্ব এই বিষয়টি রয়েছে। যেহেতু পঞ্চমভাবে উচ্চস্থ গ্রহ রয়েছে সুতরাং জাতকের দীর্ঘদিনের প্রেম আছে, কিন্তু সেই প্রেম বিবাহ করবে কি করবে না এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এই জাতক রয়েছে, কোনোরূপ ডিসিশনে আসতে পারছে না। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে এখানে বৃহস্পতি সে রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে। উচ্চস্থ বৃহস্পতি এটা অত্যন্ত পজিটিভ, কিন্তু উচ্চস্থ বৃহস্পতি যদি রেট্রোগ্রেড হয় সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন মেকিং পরিস্থিতি নিজের মধ্যে বিল্ড করতে পারে না, আর সেখানে কেতু অবস্থান করে রয়েছে। সুতরাং প্রেম বিবাহ করা ঠিক হবে কি ঠিক হবে না এই সিদ্ধান্ত জাতক এখনো পর্যন্ত নিয়ে উঠতে পারেনি। তাহলে কি আমরা বলতে পারি যে এই জাতকের বিবাহ হবে না? দেখুন, এই যে বিবাহ হওয়া বা না হওয়া এই প্রশ্নের উত্তর শুধুমাত্র লগ্ন কুণ্ডলী থেকে আসবে না। এই প্রশ্নের উত্তর আপনাকে নবাংশ দেখতে হবে, গ্রহের বলবত্তা দেখতে হবে, দশা অন্তর্দশা দেখতে হবে। আমরা এক এক করে প্রত্যেকটি বিষয় নিয়ে সূক্ষ্মভাবে আলোচনা করব। তাহলে এখানে একটা কথা দেখুন, বিবাহের কানেকশন মানে হচ্ছে 2, 7 এবং 11। দ্বিতীয় ভাব প্রয়োজন পরিবার বৃদ্ধির জন্য, আর সপ্তম ভাব লাইফ পার্টনারের জন্য, আর একাদশ ভাব সার্বিক সফলতার জন্য। তাহলে 2, 7 এবং 11 এই কানেকশন তৈরি হলে আমরা বলতে পারি যে বিবাহ হবে। এই জন্মকুণ্ডলিতে সেই কানেকশন কি রয়েছে ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করুন, খুব সহজ বুঝতে পারবেন। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহকে, দ্বিতীয় ভাব পড়ছে মেষ রাশির ঘরে, মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সে কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং দ্বিতীয় ভাবের সাথে সপ্তম ভাবের অবস্থান বা সপ্তম ভাবের কানেকশন সরাসরি সেটি কিন্তু তৈরি হয়নি। আবার একাদশ ভাবের কানেকশন দেখুন, এখানে মীন লগ্ন সাপেক্ষে একাদশপতি হচ্ছে শনিদেব, সেই শনিদেব কিন্তু একাদশ ভাবে রয়েছে, আর পঞ্চমপতি চন্দ্র সে সপ্তমভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং এটা বলা যেতে পারে যে এখানে বিবাহের ঘর অর্থাৎ সপ্তম ভাব সেটি যথেষ্ট শক্তিশালী রয়েছে, আবার একাদশ ভাব সেটিও শক্তিশালী অবস্থাতেই রয়েছে, কারণ একাদশপতি শনি সে একাদশভাবেই অবস্থান করে রয়েছে। কিন্তু দ্বিতীয় ভাবের সাথে
সপ্তম ভাব বা একাদশ ভাবের কোনোরূপ সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে সপ্তম পতির অবস্থান সেটাকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। সপ্তম পতি গ্রহ হচ্ছে বুধ। বুধ কিন্তু এখানে সপ্তম ভাবের সাথে সরাসরি কোনোরূপ সম্পর্ক তৈরি করে নেয়। তাহলে আমরা শুধুমাত্র লগ্ন কুণ্ডলী দেখে বিবাহ হওয়ার সম্ভাবনাকে 50-50 বলতে পারি। অর্থাৎ এখানে ক্লিয়ার বলা যাচ্ছে না যে আদৌ এই জাতকের বিবাহ হবে কি হবে না। এই সংশয় দূর হবে নবাংশ কুণ্ডলী দেখলে। তার আগেই আমরা দেখব গ্রহের বলবত্তা, কারণ এটি খুব ইম্পর্টেন্ট। এটির জন্য আমাদেরকে ডিগ্রি এই বিষয়টি দেখতে হবে। গ্রহের ডিগ্রি এই জায়গাটি আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন সেক্ষেত্রে বুঝতে পারছেন যে জাতকের বিবাহ সপ্তম ভাব থেকে হয়, আর সপ্তম ভাবটি পড়ছে কন্যা রাশির ঘরে, যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। তাহলে বুধের ডিগ্রিটাকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন বুধ এখানে 1 ডিগ্রিতে রয়েছে এবং মূলা নক্ষত্রে রয়েছে। এই জায়গাটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 1 ডিগ্রিতে রয়েছে, সুতরাং বলতে পারি যে সপ্তম পতি সে অনেকটা দুর্বল, এবং সপ্তম পতি যার নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের অধিপতি কেতু, সেও কিন্তু বিবাহের জন্য খুব যে উপযুক্ত গ্রহ তা কিন্তু নয়। নানা রকম ঝুট ঝামেলা, পরিস্থিতিকে অস্থির করে তোলা বা পরিস্থিতিকে অনুকূলে আনার চেষ্টা না করা, বিভিন্ন রকমের সন্দেহ, এই সমস্ত বিষয় কিন্তু কেতু দিয়ে থাকে। তাহলে এখানে সপ্তম পতির অবস্থান সেটাকে কিন্তু খুব ভালো বলা যাচ্ছে না। এবারে আরও একটা বিষয় আমরা দেখব, সপ্তমভাবে চন্দ্র অবস্থান করে রয়েছে। তাহলে চন্দ্রের জায়গাটিকেও খুব ভালোভাবে দেখতে হবে। এখানে চন্দ্র কন্যা রাশিতে রয়েছে, চিত্রা নক্ষত্রে রয়েছে, অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে রয়েছে। চন্দ্রের ডিগ্রিটাকে ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন, চন্দ্রের ডিগ্রি সেটাও 28 ডিগ্রি। সুতরাং ডিগ্রিগত দিক দিয়ে চন্দ্র সেও খুব শক্তিশালী বলা যাচ্ছে না, আবার বুধ তাকেও শক্তিশালী বলা যাচ্ছে না। এর ফলে কিন্তু এখনো পর্যন্ত জাতকের বিবাহ হয়নি। তাহলে জাতকের বিবাহ কি হবে না? এই উত্তর কিন্তু আমরা অবশ্যম্ভাবী D9 চার্ট অর্থাৎ নবাংশ কুণ্ডলিতে পাবো। জাতকের D9 কুণ্ডলী যদি ভালোভাবে দেখা হয় তাহলে দেখতে পাচ্ছেন এখানে সিংহ লগ্ন এবং লগ্নে কেতুর উপস্থিতি। তাহলে খুব ভালোভাবেই আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কেতু এখানে মূল ডিনায়েল প্ল্যানেট হিসেবে কাজ করছে। মূল জন্মকুণ্ডলিতে কেতু বৃহস্পতি যুক্ত হয়ে পঞ্চমভাবে রয়েছে, যেখান থেকে প্রেমের বিচার হয়। তাহলে প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা, কিছু সমস্যা, কিছু সন্দেহ, এই বিষয়গুলি চলে আসছে। আবার D9 অর্থাৎ নবাংশ কুণ্ডলিতেও দেখতে পাচ্ছেন লগ্নে কেতু রয়েছে। সুতরাং জাতকের মনের মধ্যে বিবাহ করব কি করব না এই বিষয়ে প্রবল দ্বিধাদ্বন্দ্ব, এই বিষয়টি কিন্তু 100% কাজ করে যাচ্ছে। তাই 34 এজ হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিবাহ হয়নি। এবারে যে প্রশ্ন, তাহলে কি বিবাহ হবে না? এই জায়গাটি খুব ভালোভাবে দেখুন। এখানেও আপনাদেরকে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে 2, 7, 11 এই কানেকশন কতটা শক্তিশালী অবস্থাতে নবাংশ কুণ্ডলিতে রয়েছে। এই জায়গাটি বুঝতে পারলেই কিন্তু পরিষ্কার হবে যে জাতকের বিবাহ হবে কি হবে না। তাহলে এখানে আপনারা একটা বিষয় দেখুন, এখানে দ্বিতীয় ভাব সেটি কিন্তু কন্যা রাশির ঘরে পড়েছে এবং দ্বিতীয়ভাবে চন্দ্র সে রয়েছে। মূল জন্মকুণ্ডলিতে চন্দ্র সপ্তম ভাবে রয়েছে এবং এখানে নবাংশ কুণ্ডলিতে চন্দ্র সে কিন্তু দ্বিতীয়ভাবে রয়েছে। সুতরাং বলা যেতেই পারে যে ডিগ্রিগত দিক দিয়ে চন্দ্র দুর্বল হলেও চন্দ্র কিন্তু খুব একটা যে দুর্বল তেমন নয়। সুতরাং এখানে বিবাহের প্রমিস সেটা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। এবারে সপ্তম ভাবটিকে দেখুন, একজ্যাক্টলি বিবাহের জন্য সপ্তম ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সপ্তম ভাবে মঙ্গল অর্থাৎ মাঙ্গলিক দোষ সেটি তৈরি করে রয়েছে রাহু যুক্ত অবস্থায়। মূল জন্মকুণ্ডলিতেও আমরা দ্বিতীয় ভাবের অধিপতি হিসেবে মঙ্গলকে পাচ্ছিলাম। দ্বিতীয়, সপ্তম, একাদশ এটি হচ্ছে বিবাহের জন্য প্রয়োজন। নবাংশ কুণ্ডলিতে মঙ্গল সপ্তম ভাবে রয়েছে। তাহলে একজ্যাক্টলি মূল লগ্ন কুণ্ডলিতে আমরা ডিনাইল প্ল্যানেট হিসেবে মঙ্গলকে পাচ্ছিলাম এবং এখানে নবাংশ কুণ্ডলিতেও মঙ্গল সপ্তমভাবে রাহুযুক্ত হয়ে রয়েছে। ডিনাইল প্ল্যানেট হিসেবে আমরা মঙ্গলকে পাচ্ছি এবং অবশ্যই কেতুকেও পাচ্ছি।
এবারে এই জাতকের একাদশ ভাবটিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, তাহলে এখানে একাদশপতি গ্রহ হচ্ছে বুধ। খুব ভালোভাবে যদি আপনারা বিষয়টিকে বোঝেন, তাহলে একাদশপতি গ্রহ হচ্ছে বুধ, যে বুধ আপনার শুক্রযুক্ত হয়ে ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে, অর্থাৎ নবমভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে মূল জন্মকুণ্ডলী, সেখানেও বিবাহর জায়গা খুব বেশি শক্তিশালী এইরূপ পাচ্ছি না। আবার নবাংশ কুণ্ডলিতেও বিবাহ হবেই এইরূপ 100% প্রমিস পাওয়া যাচ্ছে না। কিন্তু তা সত্ত্বেও বিবাহ হবে, তার কারণ হচ্ছে এখানে মূল জন্মকুণ্ডলিতে চন্দ্র সে যে রাশিতে রয়েছে, নবাংশ কুণ্ডলিতেও চন্দ্র সেই রাশিতে রয়েছে, অর্থাৎ বর্গোত্তম হয়েছে, এবং বিবাহের সাথে সম্পর্কিত রাশি হচ্ছে দ্বিতীয় ভাব, সেই রাশিতে চন্দ্র অবস্থান করে রয়েছে। সুতরাং এখানে বিবাহ এই বিষয়টি হতে পারে, তবে অবশ্যই এখানে মঙ্গলের প্রতিকার এটি 100% করার প্রয়োজনীয়তা থাকছে। এবারে আপনার মনে যে প্রশ্ন আসবে, সেটি কোন সময়ে বিবাহ হতে পারে, এটির জন্য কিন্তু আমরা দশা অন্তর্দশা এই বিষয়কেই গুরুত্ব দেব। বর্তমান সময়ে জাতকের বৃহস্পতির দশায় চন্দ্রের অন্তর্দশা এটি চলছে, এটি চলবে 11/12/2025 এই সময়সীমা পর্যন্ত। এরপরে বৃহস্পতির মহাদশায় মঙ্গলের অন্তর্দশা আসছে। সুতরাং বলা যেতেই পারে যে বর্তমান সময় থেকে, অর্থাৎ যে তারিখে আজকে ভিডিও হচ্ছে এই তারিখ থেকে 18/11/2025 অর্থাৎ মঙ্গলের বৃহস্পতির মহাদশায় মঙ্গলের অন্তর্দশা এই সময়সীমা পর্যন্ত জাতকের বিবাহ হওয়ার একটি সম্ভাবনা অবশ্যম্ভাবী তৈরি হয়ে রয়েছে। তাহলে এই জাতকের বিবাহ হবে, অবশ্যই মঙ্গলের প্রতিকার, কেতুর প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।